আমরা আরও একটি ঘটনা শুনবো। আমাদের সাথে আছেন ফুয়াদ ভাই। আমরা কোন ঘটনা শুনবো এবার আপনার কাছ থেকে? এটা আমার ছোটোকালে আমার বাসার মধ্যেই ঘটে যাওয়া, অর্থাৎ আমার চারদুয়ারের রুমের মধ্যেই ঘটে যাওয়া একটা ঘটনা। ওকে। তো আমার এই ঘটনাটা হচ্ছে মূলত 2008 সালের ওই দিকের ঘটনা হবে। তো ঘটনাটার শুরুতে ছিল এরকম যে আমি আমার ঘটনার আগে আমি আমার বাড়ির পরিবেশ সম্পর্কে বলে নিই। যে আমার বাসাটা একদম গ্রামীণ পর্যায়ে, যেখানে আমার বাসার পিছন সাইডে, অর্থাৎ মানে পিছনে অনেক জঙ্গল ছিল আর কিছু পুরাতন গাছ, যেমন হলো খোকসা গাছ বলি আমরা, যেমন ওই যেটাকে বলা হয় যে ডুমুর গাছের মতোই দেখতে ওই গাছটা। কিছু ছিল তেল উৎপাদনকারী কিছু গাছ, প্লাস আর বিশাল সাইজের একটা ছিল শিমুল গাছ। তো মূলত আজকের ঘটনাটাও শিমুল গাছকে কেন্দ্র করেই, কারণ আমি যখন জন্মগ্রহণ করি আমার বাবা মা, আমি যখন মানে ভূমিষ্ঠ হই তার কিছুদিন পূর্বে মানে পরে আর কি আমার মাকে এবং আব্বুকে, বিশেষ করে আম্মুকে বলা হয়েছিল কাকতালীয়ভাবে, এরকম ঘটনাটা না, বাস্তব ক্ষেত্রে বলেছে এরকম যে তুমি তোমার ছেলের বিনিময়ে কি চাও আমরা দিতে রাজি আছি। এরকম বহু ঘটনা ঘটেছে, পুনরাবৃত্তি ঘটেছে। আম্মু আব্বু অনেকবার এই বিষয়ে অবশ্য আমার আপন এক দাদু, অর্থাৎ আমার মামা, আমার আব্বুর আপন মামা মজ্জেম হোসেন, ওনা আমার বাসার পাশেই বাড়ি। উনি একটু কবিরাজি টাইপের কিছু জানতো, মানে তো ওনার কাছে আব্বু সহায়তা নেয়। তো সহায়তা নিয়ে যে সব ঘটনা খুলে বলে যে বিষয়টা কি। তো বিষয়টা হচ্ছে আব্বু যখন বলে যে আসলে আমার ছেলেকে ওরা চায় কেন, আর তার বিনিময়ে অনেক কিছু দিতে চায়, কিন্তু আমি আমার সন্তানকে তো কখনো হাতছাড়া করবো না কোনো কিছুর বিনিময়ে। তো সেই মুহূর্তে ওই যে বাড়ি বন্ধ করার মতো একটা বিষয় থাকে, সেটা করানো হয়। তো ঘটনার পর বাড়ি বন্ধ করার পর তারপর থেকে ওই পুনরাবৃত্তিটা হতো না। কিন্তু কি হয়েছে তারপরে ওই ঘটনাটা ঘটতো না, কিন্তু আমি একদিন, অর্থাৎ 8 সালের ফিরে যাই, 8 সালের যে ঘটনাটা ঘটেছিল সেটাই বলি। তখন আমাদের মাটির বাড়িতে ছিল, মাটির বাড়ির পিছনে আমার একটা গাছ ছিল এবং সঙ্গে একটা জানালাও ছিল। তো জানালার পিছন দিয়ে কে জানি আমাকে প্রত্যেক রাতে, অর্থাৎ আমরা তখন ঘুমাইতাম প্রায় 8টা থেকে 9টা এই সময়ের মধ্যে। তো ওই সময়ের মধ্যে যখন গভীর ঘুমাইতাম আমাকে কেউ হাত বাড়িয়ে দিত। গরমকাল ছিল, এই জন্য জানালাটা খোলা রাখতাম যে একটু বাতাস আসবে এই জন্য। তো হাত বাড়াই দিয়ে মানে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ভয় দেখাইতো। আসলে তখনকার ওই সময়টা আমার প্রচণ্ড লেভেলের, আমি কি বলবো, আসলে আমি ওই কথা বলার মতো একটা স্পেস ছিল না। আমি আমার বাবা মাকে বহুবার এই কথাগুলো বলেছিলাম। তো বাবা মা এবং আমার প্রতিবেশী, অর্থাৎ আমার বাড়িতেই আরও যারা থাকেন তাদের কাছেও আমি এই কথাগুলো শুনেছি যে তাদের সঙ্গে এই ধরনের পুনরাবৃত্তি হয়েছিল। তো দেন 2012 সালে আমরা সেখান থেকে আমার বাসাটা পরিবর্তন করে একটু সাইটে নেওয়া হয়। তো সেটা ছিল মূলত একটা পুরান আমলের একটা বাঁশঝাড়। তো একটা ফ্যামিলি যখন বড় হয় তখন আশেপাশে থাকার চিন্তা ভাবনা করে, সেহেতু আমাদের সাইডে যাওয়ার জমি থাকলেও যাওয়ার কোনো ছিল না, যাইনি আমরা, কিন্তু সবাই একসঙ্গেই থাকবো। তো বাঁশের ঝাড় ছিল, তো ওই বাঁশের ঝাড়ে আমার বাবা আমার দাদারা কি ভাগটুকু পেয়েছিলেন। তো ওখানে আমাদের বাসাটা করা হয়। তো ওখানে আবার নতুন আর ঘটনা শুরু হয়, সেটার আবার পুনরাবৃত্তি কি 2008 সালে যে জানালা দিয়ে যে বিষয়ে যেভাবে করতো, মানে একজন ইশারা করতো, হাত বাড়াই দিয়ে গলা টিপাই ধরতো, এরকম কিছু, ওই ঘটনাটা আবার শুরু হয়ে গেল। দেন আমি বহু বছর এটার শিকার হয়েছিলাম। আর তারও কিছুদিন পর, অর্থাৎ এটা 2015 ঘটনা হবে, এই দিনে একদিন রাত্রে ঘুমাচ্ছিলাম। তো আমার বাসাতে, গ্রামের বাসা তো জানেই মানুষ কীরকম, যে এটা অর্ধপাকা বাড়ি, সেখানে ইঁদুরের বসবাস থাকে নর্মালি। তো মানে হয়তো বা ছিল একটু ঘরের মধ্যে টুকটাক আছে এরকম। তো একদিন রাত্রেবেলা হুট করে
সাপে কামড়ের মতো একটা অবস্থা। আমি তো হাত নিয়ে আর উঠতে পারতেছি না, আমি চিল্লাইছি অনেক যে আমাকে সাপ কামড় দিছে, সাপ কামড় দিছে। তো বিষয়টা হচ্ছে সবাই উঠলো, আম্মু উঠছে, আব্বু উঠছে, লাইট জ্বালালো রুমের। তো জ্বালানোর পর আসি দেখে যে আমি স্বাভাবিক, কিন্তু আমি হাত উঠাতে পারতেছি না। কিন্তু পরবর্তীতে কাকতালীয়ভাবে বলে বিষয়টা হচ্ছে তারা যখন দেখলো যে আমার হাতের কোনো চিহ্ন ছিল না, কিন্তু আমি সকালবেলা স্পষ্ট দেখতে পারি আমার হাতের 2টা দাগ ছিল। আচ্ছা, এখন বিষাক্ত সাপের আমরা যে বৈশিষ্ট্যগুলো জানি সেটা হচ্ছে তাদের অবশ্যই 2টা দাঁত থাকবে, আর 2-এর অধিক যদি দাঁত বসানো থাকে সেটা হলো নির্বিষ সাপ। আচ্ছা, তো এই ঘটনাটাও একটা আমার কাছে মানে রহস্যময়। আমি আসলে এর উত্তর এখন পর্যন্ত খুঁজে পাইনি যে এমন ঘটনা কেন ঘটলো, এরকম ঘটনা। তারপর বিষয়টা তারপর ওই 2008-এর যে পুনরাবৃত্তি ঘটনা, আচ্ছা, দেন এই ঘটনাটা আস্তে আস্তে অনেকটা কন্ট্রোল হতে ইয়া করলো। কারণ আমার দাদা ছিল, আব্বুর মামা মোয়াজ্জেম হোসেন, উনি হয়তো ওই যে রুম কি বলে বাড়ি বন্ধ করার যে ব্যবস্থাটা উনি করেছিলেন। তো ওনার ওই বিষয়টার জন্য ওই পরিস্থিতিতে আর কখনো পড়তে হয়নি। তো লাস্ট বছর অর্থাৎ আজ এই 2025 সালে হয়তো বা 1-1.5 মাস আগে হবে এরকম, ওই বিশাল সাইজের শিমুল গাছটা কেটে ফেলা হয়। তো এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না যে ওই ঘটনাটা আমার সাথে ঘটবে কিনা, কারণ আমি বাসায় থাকি না। আর আমার ছোট বোন আছে একটা, জিনিয়া, তো ওর সঙ্গেও নাকি এ ধরনের ঘটনা ঘটে। এটা আমি আম্মুর কাছ থেকে শুনি বা বাবাও বলে। আর আমি যেদিনে বাসায় থাকি মাঝে মধ্যে দেখি আমার ছোটো বোনও ওই সময় রাত্রেবেলা ঘুম থেকে ওটা হাঁটাহাঁটি করে চিল্লাচিল্লি করে যে আমাকে আম্মু মেরে ফেললো এই ধরনের একটা চিৎকার দেয়। তো আসলে আমি ওই ঘটনার শিকার হওয়ার পর পরবর্তী 25-এর পর থেকে আর মানে 2015 সালের পর থেকে ঘটনায় আমি শিকার হই নাই। তো আমার ছোট বোন বর্তমানে ও এই ঘটনার আবার পুনরাবৃত্তি হচ্ছে। তা আসলে এগুলো রহস্য আমি আসলে কিছু বুঝতেছি না, বা আমার রহস্যই থেকে যায় যে এর বৈজ্ঞানিক ব্যাখ্যায় কি বা ডক্টরি ব্যাখ্যায় কি, মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এগুলো কি বলে, আসলে আমি এটা খুঁজে পাচ্ছি না। তো আমার আজকের বিষয় এটাই ছিল আপনাদের সঙ্গে। জি, অবশ্যই এই ধরনের বিষয়গুলো যে ভৌতিক ঘটনাগুলো, সেটা হচ্ছে এগুলোর আসলে কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, আমি আসলে যারা যারা আমাদেরকে শুনছিলেন এই পুরো আয়োজন জুড়ে, তারা আসলে তাদের কাছে প্রশ্ন থাকবে যে আপনারা এইসবের কীভাবে ব্যাখ্যা করবেন। আপনাদের কাছে যদি এর উত্তর থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন।